আজকে আমি চলে এসেছি কলকাতায় BMW মোটর আডে। আর দেখতে পাচ্ছ আমার পাশেই রাখা আছে BMWর একদম নতুন গাড়ি, দ্যাট ইজ BMW A450 GS। আমরা সবাই বহুদিন ধরে অপেক্ষা করছিলাম এই বাইকটার জন্য। এই সেগমেন্টে মানে 390-র পর থেকে আমাদের ইন্ডিয়ায় সেরকম কোনো বাইক ছিল না। তো এই সেগমেন্ট এবং এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু দিস ইজ আ ভেরি বিউটিফুল বাইক। আজকে এই বাইকটা আমি টেস্ট রাইড করব এবং তোমাদেরকে আমার একদম অনেস্ট রিভিউটা দেবো। বাট তার আগে একটু কাছ থেকে তোমাদেরকে বাইকটা দেখিয়ে দিই। সো দিস ইজ দ্য অল নিউ BMW 450 GS গাইস। একদম ট্রফি ভ্যারিয়েন্টটা তোমাদের সামনে রাখা আছে। ফার্স্ট যেটা বলবো যে BMW ERC ইজি রাইড ক্লাচের সাথে এই মডেলটা আসে। টোটালি 3টে ভ্যারিয়েন্ট নিয়ে এই বাইকটা লঞ্চ করেছে, বেসিক, এক্সক্লুসিভ আর ট্রফি। এই ট্রফি ভ্যারিয়েন্টের সাথে তোমরা কী পাবে? প্রথমেই পাবে একটা টিন্টেড উইন্ডশিল্ড। এটা কিন্তু ট্যুরিং উইন্ডশিল্ড নয়, ট্যুরিং উইন্ডশিল্ড তোমাকে আলাদা করে পারচেস করতে হবে। দিস উইন্ডশিল্ড উইল বি কামিং উইথ ইউর বাইক ট্রফি ভ্যারিয়েন্ট। সুন্দর ব্লু অ্যান্ড হোয়াইটের অ্যান্ড রেডের কম্বিনেশনে যে কালারটা খুব সুন্দর লাগছে এবং এই BMW লোগোটা বাইক ফাটাফাটি লাগছে। পাশাপাশি এদিকে আসতে বলবো, আমরা অটোতে চলে যাব। অটোতে গেলে তোমরা দেখতে পাবে যে একদম BMW 850 GS-এর যে ওডোমিটারটা সেটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে রয়েছে একটা জয়স্টিক, এখানে রয়েছে বিভিন্ন ফাংশনাল বাটনস, আর আমার ডান পাশে রয়েছে ইঞ্জিন অন অফ, স্টার্ট সুইচ এবং মোড সুইচ। সুন্দর BMWর একদম পেটেন্ট যে গোল্ডেন হ্যান্ডেল বার সেটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে বন্ধুরা। এর পাশাপাশি ট্যাঙ্কের উপর একটু দেখাবো, এটা কিন্তু E10 এবং E20 দুটো ফিউলের জন্যই কম্প্যাটেবল ইঞ্জিন। সো যারা লং রাইডের ক্ষেত্রে বা ক্রুজিংয়ের ক্ষেত্রে বাইকটাকে ইউজ করতে চাইছো তাদের জন্য কিন্তু এই বাইকটা খুবই সুন্দর হতে চলেছে। এবং যেহেতু সাসপেনশন ট্রাভেলটা খুব সুন্দর, সেহেতু অ্যাডভেঞ্চার বা অফরোডিংয়ের ক্ষেত্রেও এই বাইকটা অনেক বেশি হেল্পফুল হবে। বাইকের কী কী অ্যাক্সেসরিজ তুমি পাবে না সেটা এবার আমি তোমাকে বলবো। বাইকটা যখন তুমি কিনবে তখন বাইকে কোনো ক্র্যাশ গার্ড থাকবে না। দেখো আমার সামনে যে বাইকটা রাখা আছে এই অবস্থাতেই কিন্তু তোমরা ট্রফি ভ্যারিয়েন্টটা কিনতে পারবে। এখানে অনেক অ্যাক্সেসরিজ নেই, যেমন ক্র্যাশ গার্ড নেই, ইঞ্জিন গার্ড নেই, পিছনে গ্র্যাব রেল, এরা লাগেজ গ্রিড বলে, সেটাও কিন্তু এখানে নেই। জাস্ট এই যা সেট আপ দেখতে পাচ্ছ সেটাই তোমরা পাবে। নাকেল গার্ড পাবে, তার সঙ্গে উইন্ডশিল্ড পাবে। বাইকটা তো বেশ আমার সামনে থেকে সুন্দরই লাগছে দেখতে। তো চলো আমরা একটা বাইকে বসি। এতদিন KTM অ্যাডভেঞ্চার 390 Gen 1-এ বসেছি, সুন্দর বাইক, খুব সুন্দর বাইকের হাইট। এবার এই বাইকটার সিট হাইট হচ্ছে 845 mm। তো দেখে নিই এই বাইকটায় বসার পরে ঠিক কেমন ফিল হয়। দেখো তোমরা সবাই জানো যে আমি বেশ লম্বা, আমার হাইট প্রায় 6 feet 3 inch। আমার বাইক যেটা আমি চালাই KTM অ্যাডভেঞ্চার 390 Gen 1, দ্যাট ইজ অফ 855 mm সিট হাইট, আর এইটা হচ্ছে 845। সো বুঝতে পারছো? দেখো এই হচ্ছে আমি বসার পরে বাইকের লুক। আমি যদি আমার পাটা তুলে দিই তাহলে এখানে আমার পাটা সেট হচ্ছে। তো ইটস আ কোয়াইট কমফোর্টেবল একটা লেগ পশ্চার বলেই আমার মনে হয়। এবং লং রাইডের ক্ষেত্রে এই লেগ পশ্চারটা ফিজিবল হবে। বাট টু বি ভেরি ফ্র্যাঙ্ক, যে আমার KTM অ্যাডভেঞ্চার 390 Gen 1-এ বসে যতটা বিগ বাইক ফিল হয় এই BMW A450 GS-এ কিন্তু অতটা বিগ বাইক ফিলিং আমার হচ্ছে না। আমার একটুখানি মনে হচ্ছে বাইকটা যেন আমার তুলনায় একটু ছোট হয়ে গেছে। বাট আদারওয়াইজ এখান থেকে বসে আমি যখন ওডোটা দেখছি আমার কিন্তু একটা দারুণ লাগছে। BMWর এখানে অনেক কিছু দিয়েছে, হিটেড গ্রিপ দিয়েছে, ইজি রাইড ক্লাচ দিয়েছে। বাট যেটা দিতে পারতো সেটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল। ক্রুজ কন্ট্রোল কিন্তু দেয়নি। আর আরেকটা কথা, আমরা সবাই অনেক ইনস্টাগ্রাম পোস্টে শুনেছি, অনেক সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে ERCর ক্ষেত্রে হিলসে গেলে বাইক পিছনের দিকে অটোমেটিক্যালি চলে আসছে। এই ভিডিওর শেষে তোমাদেরকে আমি সেটাও দেখাবো। তো ভিডিওটা পুরোটা দেখো, অনেক কিছু জানতে পারবে এই ভিডিও থেকে। তো চলো ভাই, এবার একটু এই বাইকটা আমি টেস্ট রাইড দিয়ে দেখি। আমি এই মুহূর্তে চলে এসেছি একদম মুন্সির সামনে। কলকাতার ছেলেরা মুন্সি তো জানোই। সো এখানে চলো আগে ক্লাচ ধরে স্টার্ট দিতে হবে, তারপরে ক্লাচ ছাড়া এগোতে হবে। অ্যান্ড হেয়ার আই গো। বিউটিফুল বিউটিফুল পাওয়ার ডেলিভারি ভাই। ওহো হো, এটা খুলে চলে আসছে। ওকে, এখান থেকে লেফট নেব। খুব স্মুথ পাওয়ার ডেলিভারি লাগছে আমার, খুব সুন্দর লাগছে বাইকটা। একদম প্যারালাল টুইন, দারুণ কাজ করছে, দারুণ। ভাইব্রেশন আমার খুব একটা লাগছে না, যেটুকু লাগছে সেটুকু ইটস ওকে। আমার মনে হয় ওটুকু ঠিকই আছে।
আরেকটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে এই যে ধরে নাও আমি সিগন্যালে দাঁড়িয়ে আছি, ক্লাচ ছেড়ে দিলাম, গাড়ি কিন্তু অন থাকছে ফার্স্ট গিয়ারে থাকলেও। এবার এমনি গাড়ি অ্যাক্সেলারেশন চার্জ করলেই 2700 RPM যাওয়ার পরেই কিন্তু আমাদের অ্যাক্সেলারেশন এনগেজ হয়ে যাচ্ছে এবং গাড়ি মুভ করা শুরু করছে। এবং আরেকটা কথা জানি রাখি, গিয়ার শিফটিংয়ের ক্ষেত্রেও কিন্তু ক্লাচ ইউজ করার দরকার নেই। এই যে আমি 3 গেলাম, 3 থেকে 4-এ যাচ্ছি, দ্যাট ইজ নো নিড টু ইউজ ক্লাচ। ডাউন শিফটিংয়ের জন্য কিন্তু ক্লাচের দরকার নেই। চলো এবার ব্রেকিংটা দেখি। আমি এই মুহূর্তে 73, 89। ওয়াও ওয়াও ওয়াও, দারুণ দারুণ দারুণ, ব্রেকিংও খুব সুন্দর। এবার আমি দেখবো যে 100 কত তাড়াতাড়ি আমি উঠতে পারি। 5 সেকেন্ড, আই গেস 5 সেকেন্ডে এটা 0 থেকে 100 গেল। কার্বোয়েট মাত্র 168 কেজি, সেই জন্য কী বলো তো, ভিড়ের মধ্যে এই গাড়িটা ম্যানুভার করাও খুব সহজ। পাহাড়ে, অফ রোডে এবং ট্রাফিকের মধ্যে হালকা বাইক চালানোর কিন্তু অন্যরকম একটা মজা আছে, এটা ভারী বাইকের ক্ষেত্রে একটু প্রবলেমেটিক হয়ে ওঠে। ইন দ্যাট কেস এই গাড়িটা কিন্তু তোমাকে রেগুলার ট্রাফিকের মধ্যেও খুব দারুণ ফিলিং দেবে রাইডের। 4টে রাইড মোড আছে, এই জায়গাটা খেয়াল করো। এ হচ্ছে রাইড মোড চেঞ্জের বোতাম। এখানে রোড, এন্ডিউরো প্রো আর রেইন, 4টে মোড আছে। আমি রোডেই রেখে রাইড করছি। এন্ডিউরো প্রো মোডে তুমি এর যে ABS এবং DTC আছে সেটা দুটোকে একদম সুন্দরভাবে নিজে কাস্টমাইজ করতে পারবে। এটা ট্রফি মডেল, আর এক্সক্লুসিভ মডেলে এন্ডিউরো প্রো মোড আছে, বেস মডেলে নেই। ট্রফি মডেলে এই নাকেল গার্ডগুলো দিয়ে আসে, ছোটো ভাইজার উইন্ডশিল্ডটা দিয়ে আসে, বাট তোমাকে ট্যুরিং উইন্ডশিল্ড নিতে গেলে কিন্তু আলাদা করে সেটা পারচেস করতে হবে। ওকে, সিলেক্ট ফার্স্ট গিয়ার টু ড্রাইভ আপ। আচ্ছা, গাড়ি একদম 0 হয়ে গেলে সেখান থেকে ফার্স্ট গিয়ারে দিয়েই বেরোতে বলছে এই বাইক। ERC থাকার জন্য যেটা কি হয় যে দেখো ফার্স্ট গিয়ারে আছে বাইক, বাট আমি যদি ক্লাচ ছেড়ে দিই বাইকটা কিন্তু অফ হবে না, যেটা আমার সাধারণত আমাদের বাইকগুলো ফার্স্ট গিয়ারে বা যে কোনো গিয়ারে থাকলে অফ হয়ে যায়, এটা কিন্তু অফ হবে না। এই মুহূর্তে দেখো RPM রয়েছে প্রায় 2-এর কাছাকাছি। এটা 2700 RPM যাওয়ার পরে অ্যাক্সেলারেশনটা এনগেজ হবে। এই এনগেজ হলো, কোনো রকম ক্লাচ ছাড়াই কিন্তু বাইক এগোতে শুরু করলো। ওকে, সো এটা হচ্ছে ERC। তবে এই ফিচারটা অনেকটা আমার ভাই স্কুটির মতন লাগছে, বাট ঠিক আছে, ইজ আ নিউ ফিচার, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ফিচার এটা। বাট এর সঙ্গে যেটা দেওয়ার দরকার সেটা হচ্ছে হিল হোল্ড। তাহলে কি হয় না, তাহলে যে তোমার যখন তুমি পাহাড়ি রাস্তায় থাকবে তখন বাইক পিছন দিকে গড়াবে না। কারণ আহারে কি হয় না, যখন আমরা গিয়ারে থাকি তখন একটা জায়গায় দাঁড়িয়ে, ধরো এরকম উপরে দাঁড়িয়ে আছো, এখানে তুমি গিয়ারে রেখে ক্লাচ ছেড়ে দিলে তো কি হবে না, গাড়ি গিয়ারে থাকলে গাড়িটা পিছন দিকে গড়ায় না, এক্ষেত্রে কিন্তু ওটা পিছন দিকে গড়িয়ে যাবে। তোমাকে জাস্ট দেখাচ্ছি, এটা ধরো একটা স্লোপ রয়েছে, এই রয়েছে আমার একদম একটা পাহাড়ে দাঁড়ানোর মতন পরিবেশ তৈরি করলাম। আমি ওখানে ব্রেক ধরে রয়েছি। অন্যান্য সময় কি হয়, এরকম উঁচু জায়গায় যখন আমরা থাকি, গিয়ারে ফার্স্ট গিয়ারে থাকি, তাহলে গাড়িটা কি হয় না, গাড়িটা ওই জায়গাটাতে লক হয়ে যায় ইঞ্জিনটা। বাট এক্ষেত্রে কি হবে, আমি যেই ব্রেকটা ছেড়ে দেবো গাড়ি পিছন দিকে গড়াতে শুরু করবে। সো দিস ইজ আ ভেরি ড্রব্যাক ফর ERC অর ইজি রাইড ক্লাচ। ভাই এই বাইকটা যা বুঝতে পারছি যে যারা ধরো তোমার একদম মানে কি বলবো, মানে কোনো রকম হ্যাসেল ফ্রি রাইড চাও তাদের জন্য ঠিক আছে, বাট একটুখানি যারা অ্যাডভেঞ্চার, যারা একটা পাওয়ার পছন্দ করো তাদের জন্য এই বাইকটা একটুখানি এমন যেন লাগবে। কারণ এই বাইকটা তোমাকে কন্ট্রোল করতে চায়, আর আমরা ভাই কন্ট্রোল তো হতে চাই না, এটাই তো সমস্যা। দুনিয়া পারলো না আমাদের কন্ট্রোল করতে, বাট এই বাইকটা আমাদের কন্ট্রোল করতে চাইবে। আর একটা কথা বলে দিই যে বাইকে বসার পরে ফিলটা ভালো লাগছে এখন। বাইকের সিট বেশ কমফোর্টেবল, পিলিয়ন সিট এবং রাইডার সিট দুটোই কিন্তু কমফোর্টেবল। বাট এখানে গ্র্যাব রেল যদি আমি না লাগাই তাহলে পিলিয়ন রাইডারের জন্য এটা একটা বড় প্রবলেমের কারণ হতে পারে। এর মধ্যে কিন্তু ক্রুজ কন্ট্রোল নেই, ক্রুজ কন্ট্রোল একটা সুইচ দেওয়া আছে, বাট ক্রুজ কন্ট্রোল নেই। এনিওয়েজ, এই ছিল আজকের ভিডিও। চলো একটু চা খাই। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও।